প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চাপ মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুর নবী। আমরা আজ আলোচনা করব নির্বাচনী প্রচারণায় আসলে কি হচ্ছে, উৎসব নাকি উৎকণ্ঠা, এই প্রসঙ্গে। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন অতিথি। প্রথমে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব জয়নাল আবেদিন শিশির এবং আছেন জনাব শাহেদ আলম, সাংবাদিক এবং বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত এই আয়োজনে। শুরুতেই যেতে চাই শাহেদ আলম, আপনার কাছে। আপনি নিশ্চয়ই দেখেছেন আজকের রাজনীতির আলাপ আলোচনার সর্বশেষ যে বিষয় যেটি নিয়ে কথা হচ্ছে, যে প্রথমবারের মতো তারেক রহমান প্রকাশ্যে তিনি বলেছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এবং এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর সঙ্গে যদি যুক্ত করে দিতে চাই যে হ্যাঁ ভোট নিয়ে আসলে বিএনপির অবস্থান কি। টকশোতে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে, নীতিগতভাবে মির্জা ফখরুল ইসলাম সাহেব সেটি বলেছেন। আবার মাঠ পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে বিএনপির এক ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, রবিউল ইসলাম নয়ন, তিনি বলেছেন গণভোট একটা ফাইজলামি। এর ছাড়াও বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। ক্যাম্পিংয়ে গিয়ে কেউ কেউ বলছেন আপনারা যদি গণভোট দেন তাহলে এটা জামাতের পক্ষে যাবে, আর যদি হ্যাঁ দেন, আর যদি না দেন তাহলে বিএনপির পক্ষে যাবে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আসলে বিএনপির গণভোটের এই হ্যাঁ নায়ের বাস্তবতাটা আসলে কি? ধন্যবাদ আপনাকে মাকসুদুর নবী। হ্যাঁ, আজকে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের কথা বলেছেন প্রথমবারের মতো। কিন্তু এটা তারেক রহমান প্রথমবার বললেও তার যে দল, সেই দলের যারা পরিচালনা করেন, মূলত চেয়ারম্যানের নিচের স্তর, যারা মহাসচিব থেকে শুরু করে সবাই তো তারা হ্যাঁর পক্ষে এর আগে কথা বলেছে। তারপরেও যেটা হয়েছে, বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে যে এরা আগে তকমা লাগানোর চেষ্টা করা হয়েছে, সেই জায়গাটাতে নতুন করে হ্যাবালার দরকার ছিল না। কিন্তু তারা বলেছেন যে না, তাদের যেন আবার নতুন করে যে সংস্কার বিরোধী একটা প্রচারণা যে চেষ্টা চলছে, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ মানেই জামাত, না মানেই বিএনপি, এরকম কিছু একটা, সেই ন্যারেটিভটা তারা হইতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলেই তারা এই জায়গাটাতে হ্যাঁ বলেছেন। আরেকটা কথা হলো যে এর মধ্য দিয়েও দেখতে হবে যে আরও কয়েকটি জায়গায় কিন্তু আরও কয়েকভাবে বিএনপিকে যে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা অ্যাড্রেস করেছে। যেমন ঢাকা ৮ আসনের সাবেক মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ওসমান হাদির মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে বিএনপির উপর দায় চাপানো, সেটা, এবং একটা তো অবশ্যই যে বিএনপির একটা অংশ ওসমান হাদির পক্ষে অতটা হয়তো সরব ছিলেন না রাজনৈতিক কারণেই মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী, সেই কারণে মির্জা আব্বাসের পক্ষ নিয়েছিলেন। কিন্তু তারেক রহমান দেশে আসার পরে কিন্তু তাকে শহীদ মর্যাদা দিয়েছেন, তার মাজার জিয়ারত করেছেন, এমনকি বিএনপির মূল পেজ থেকে তাকে নিয়ে একটা ভালো ভিডিও দেওয়া হয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদিকে নিয়ে যেই রাজনীতিটা করার চেষ্টা করেছিল জামায়াত এবং এনসিপি বিএনপির বিরুদ্ধে, সেটাকে তারা মাঠে মেরে দিয়েছে। সংস্কার নিয়ে যেই রাজনীতিটা করার চেষ্টা হচ্ছে কিংবা হচ্ছিল, সেটাকেও মাঠে মেরে দেওয়ার জন্যই তাদের এই অবস্থান। তারেক রহমানের সিদ্ধান্তটা কি একটু দেরিতে বা অ্যাড্রেস করা হলো কি দেরিতে? আমার মনে হয় না এটা দেরিতে। আমার কথা হচ্ছে এটা নিয়ে বিএনপির কোনো কথা বলাই দরকার নাই। তারেক রহমান যে বলেছেন আজকে, সেটা তার দলীয় চেয়ারপারসন হিসেবে হয়তো তিনি বুঝেছেন যে এটা তার বলা উচিত, কিংবা না হলে এই ইস্যুটা অনেক দূর যাবে, হয়তো নেতিবাচক প্রচারণা করবে, সেজন্য তিনি বলেছেন। আমি তো একেবারে এই বিষয়ে কথা বলারই বিপক্ষে। হ্যাঁ না ভোট নিয়ে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিভ্রান্তি, সেটিকে আপনি কিভাবে দেখেন? এটা বিএনপি নেতাকর্মীরা বিভ্রান্ত থাকবে। বিএনপি তো একটা গণতান্ত্রিক দল। এখন বিএনপি তো বলেছে যে আমি ৩০০ আসনে ৩০০ প্রার্থী দিয়েছি। বিএনপির ৩০০ আসনের প্রার্থী সমর্থকরা কি সেই সব প্রার্থীদের মেনে নিয়েছে কিনা, নাকি অন্তত ৬৯টা আসনে বিদ্রোহী প্রার্থী জমা হয়েছে? আজকে একজন মাঠ পর্যায়ে থেকে ফোন করেছেন আমাকে, তাকে দল বহিষ্কার করেছে। সে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে, কিন্তু দলের যে প্রার্থী তাকে বলছে ডিজিএফআই দিয়ে ধরিয়ে দিবে। সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আমরা কোন রাজনীতি করছি এখন? আমরা তো দুদিন আগেও বিএনপি করছি, এখন কেন আমাদেরকে এই ভয় দেখাচ্ছে আমাদের ধানের শীষ মনোনীত প্রার্থী? সো একটা দলের ভিতরে মত দ্বিমত থাকবেই। আপনি বরঞ্চ এনসিপির যিনি আমার ছোট ভাই তুল্য আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনারা সবচেয়ে বড় সংস্কারের পক্ষে হ্যাঁ চালাচ্ছেন এবং বিএনপি সংস্কার বিরোধী, এই প্রচারণাটা ওনারা এবং শিবির মিলে করছে। ওনারা আজ পর্যন্ত সংস্কারের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর কেন করলেন না?
কেন ওনারা সময় একটু বড় নিচ্ছেন? প্রশ্ন, এই প্রশ্নটা তার কাছে করবো। তার আগে আপনার কাছে আরেকটু জিজ্ঞেস করতে চাই, তারেক রহমানের আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে তাহলে কি হ্যাঁ না ভোট নিয়ে যে বিএনপির অবস্থান এটা একটা মানে পরিষ্কার হয়ে গেল? তো আমার কথা হচ্ছে লেবু কচলালে মানে যত বেশি কচলাবেন তত বেশি তিতা হবে। এই হ্যাঁ না ভোট, গণভোট আমার কাছে একটা লেবুর মতো। লেট ইট গো, ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ ভোট পাশ হইলেই দুনিয়া পাল্টে যাবে, আর না ভোট পাশ হইলেই কোনো সংস্কার হবে না। ওকে, আই ডোন্ট থিংক সো। আপনার কাছে আসবো। যে প্রশ্নটি রেখেছিলেন শাহেদ আলম, আপনারা হ্যার পক্ষে প্রচুর প্রচারণা চালাচ্ছেন, আপনারাই সংস্কারবাদী দাবি করছেন, কিন্তু এখন পর্যন্ত সেই জুলাই সনদের স্বাক্ষরটুকুও করেননি। সেটি একটি প্রশ্ন থাকবে। একই সাথে বিএনপির হ্যাঁ না ভোটের যে অবস্থান সেটিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে। দেখেন, উনি যেটা বললেন যে আমরা হ্যার পক্ষে অবস্থান নিচ্ছি কিন্তু জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি, তার মানে আমরা মানে যে সংস্কার এই প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করিনি। আমি আপনাকে একটা শুরুর গল্প বলি। দেখেন, শেখ হাসিনা যখন 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিদায় নেয়, তারপরে 7 আগস্ট নয়াপল্টনে বিএনপি একটি মহাসমাবেশ করে। ওই সমাবেশ থেকে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে দাবি করে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। ওই দাবির বিপরীতে বাংলাদেশের রেজিস্টার্ড আনরেজিস্টার্ড 63টা দল যারা বিএনপির সাথে একসাথে আন্দোলনও করেছে, ইনক্লুডিং জামাত ইসলামী, কেউ কিন্তু বিরোধিতা করেনি। সুতরাং তাদের মনোসম্মতি ছিল 3 মাসের মধ্যে ইলেকশন। শুধুমাত্র বাদ সাধছে তারুণ্য, যারা জুলাই বিপ্লবী। তখন তো আর আমরা এনসিপি নামে আসি নাই সকলে। আমরা তখন বলেছি শুধুমাত্র 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে ক্ষমতা হস্তান্তরের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। আমাদের রাষ্ট্রের মৌলিক কাঠামো তো গলদ রয়েছে, ফেসিজম রয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। আমরাই বলেছি সেকেন্ড রিপাবলিক লাগবে, নতুন সংবিধান লাগবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগটা তার চুপ্পুকে অপসারণ করতে হবে। সুতরাং আজকে পর্যন্ত সংস্কারের যতটুকু আলাপ আয়োজন দেখছেন, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। এখন আমাদের বলতে কি শুধু এনসিপি না, সকল জুলাই যোদ্ধাদেরকে আমি বুঝাচ্ছি। সুতরাং আমাদেরকে এখন আর কোনো বলার সুযোগ নাই যে আমরা সংস্কারের স্বাক্ষর বিরুদ্ধে। না করে এই সংস্কারের এখন আলাপ আমি এগিয়ে আসছি। নেওয়াটা বিএনপির আমি এখন এনসিপির আসছি। জন্য কতটা যৌক্তিক? জুলাই সনদ যখন এই যে ঘোষণাটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন আপনার জাতীয় সংসদের সামনে, তখন আমরা দেখলাম সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, এই যে ঘোষণাপত্র চেঞ্জ হয়ে গেল কিছুটা। দ্বিতীয়ত দেখলাম আমরা যে সনদের কথা যে যে জিনিসটা বলা হচ্ছে সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নির্দিষ্ট কোনো রোডম্যাপ নাই। আমরা বলেছি এটা যদি সরকার আমাদের দরকার হচ্ছে জুলাইকে বাস্তবায়ন করা, জুলাই সংস্কারকে বাস্তবায়ন করা। এই এক্সিকিউশনটা কিভাবে হবে এটা কনফার্ম না করা পর্যন্ত আমরা তো মানে খালি সাদা কাগজের মতো করে দস্তখত দিতে পারি না। অনেকটা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হবে কোনো কিছু নেই, আমাদের দস্তখতটা নিয়ে নেওয়া হচ্ছে। এখন পুরাতন বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো তাদের সন্তুষ্টি অর্জন হয়েছে, তারা সিগনেচার দিয়েছে, কিন্তু বিপ্লবীরা মনে করেছে না, আমার এটা পুরোটাই আমাদের অর্জন করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। মানে আপনার কথা মতে তো তাহলে এই জুলাই সনদের যে প্রক্রিয়া, এটার যে কাঠামো, এটা তো অসম্পূর্ণ। একটা অসম্পূর্ণ জিনিসকে নিয়ে আপনারা কেন তাহলে এগিয়ে চলছেন? সম্পূর্ণ থাকলে তো আপনি সিগনেচারই করতেন না, আমরা তো বলছি এটা এই যে সরকার এই আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে যে জুলাই যে আপনার সনদ এটা কার্যকর হবে কোথায়? সংসদে। এখন সরকার তো এটা যদি বলতো যে এই সনদ কার্যকর হয়ে গিয়েছে, তখন আমরা সিগনেচারটা দিলে কাজ হতো। এখন আমরা সিগনেচার দিই আর না দিই, এটা কার্যকর হবে সংসদে। তার মানে কি আপনার এই সিগনেচার দেয়া না দেওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই। সুতরাং এই জন্য তো আমরা সংস্কারমুখী যে দলগুলো রয়েছে তাদের সাথে আমরা জি ঐক্য করেছি। পরিষ্কার। এখানে আরেকটু যে জিনিসটা আসবো, আপনার কাছে আসবো। আচ্ছা, আপনি শেষ করুন। যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে বিএনপি শুরু থেকে হায়ের পক্ষে ছিল, একটা মজার গল্প আছে। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাব যতগুলো প্রস্তাবনা রয়েছে, আমাদের বা যারা এখন আমাদের সাথে জোট করেছে তাদের সাথে বিএনপির 90% জিনিসগুলো হচ্ছে অমিল। মানে বিএনপি না 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 নোট অফ ডিসেন্ট দিয়েছে, যার কারণে আমরা কিন্তু গণভোটে যেতে বাধ্য হচ্ছি। সুতরাং যদিও বলা হয় গণভোট এটা সকলের একটা ভোট লাগে, সেটা ঠিক আছে, কিন্তু যদি বিএনপি যদি এই জুলাই সনদের হায়ের ব্যাপারে থাকতো তাহলে তো আরো অনেক আগে অনেক কিছু হতো এবং গণভোট আগেও করা যেত। আজকের হ্যাঁ ভোট দিতে বলার স্পষ্ট বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি তারেক রহমান তার রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য একটি মানে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, জি, পরিষ্কার। বিএনপিকে সে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। পরিষ্কার। তা শাহেদ আলমের ভাষায় যদি আমরা বলি যে এই আলোচনা বেশি কচলালে হয়তো আরো তেতো হবে, আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। মানে তারপরেও তারা স্বাক্ষর করবে না, কিন্তু বিএনপি কেন এটার পক্ষে নাই সেটার জন্য মাঠ গরম করবে।
আমি যে স্বাক্ষরই করলাম না এইটাতে আমার কোনো দোষ না, মানে এটা খুব এটা যাই হোক, এটা ছোট ভাই আমি যে তার আমরা সাথে অন্য বিতর্কে প্রসঙ্গে যে যাবো আপনি না। দেখবেন যে সেটি হচ্ছে যে নির্বাচনের মাঠে প্রধান যে দুই প্রতিপক্ষ থাকে তারা একে অপরকে আক্রমণ করে প্রতিবাদ জানিয়ে কিংবা অভিযোগ দিয়ে বক্তব্য দেয়। আগে সেটি আওয়ামী লীগ বনাম বিএনপি ছিল, সেটি দুটি বড় দলের মধ্যে হতো। এবার এই প্রতিযোগিতাটা ভোটের লড়াইটা হবে বিএনপি বনাম জামায়াতের মধ্যে। আপনি কদিন আগে একটা টক শোতে বলেছিলেন যে জামাত হয়তো সর্বোচ্চ 19 থেকে 34টা মতো সিট পেতে পারে, অতীতে 18টার বেশি পায় নাই। এমন একটা দল এবার নির্বাচনের মাঠে বিএনপির প্রতিপক্ষ। আমরা দেখছি বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নেতৃবৃন্দ কিন্তু প্রতিদিনই জামাতকে কাউন্টার দিচ্ছেন কিংবা জামাতকে কাউন্ট করছেন। আসলে কি এতটা কাউন্ট কি করতে হচ্ছে কেন বিএনপি জামাতকে? স্টেজে প্রত্যেকটি আলোচনায় জামাতকে নিয়ে কথা বলতে হচ্ছে। এটা প্রশ্নটা হলো যে আপনি তো এখন আপনাকে প্রতিপক্ষ যত দুর্বলই হোক তাকে তো প্রতিপক্ষ মানতে হবে। আপনি যদি প্রতিপক্ষ না মানেন তাহলে তো আপনার কম্পিটিশন নেই, তাই না? একটা কম্পিটিশনবিহীন নির্বাচন পাতানো খেলার মতো, এখানে মানুষের কোনো আগ্রহ থাকে না, ভোটারদেরও কোনো আগ্রহ থাকে না। সুতরাং যে আপনি যার সাথে খেলবেন তাকেও কম্পিটিশনে নিয়ে আসা এবং তাকে ওই মর্যাদা দেওয়াটার মধ্য দিয়েও যে একটা উদারতা আছে, বিএনপি সেই উদারতা দেখাচ্ছে জামাতের সাথে। আমার মনে হয় না যে এটা কম্পিটিশনে জামায়াতে ইসলামী খুব বেশি কম্পিটিটর হওয়ার মতো যোগ্য অবস্থানে আছে। যেমন আজকে যেই জরিপটা এসেছে ইনোভেশনের, আপনি এই 54% জরিপের আগে গতকাল পরশুদিন টাইম ম্যাগাজিন যেই আজকে জরিপে বলছে 46 মনে হয় পার্সেন্ট, ওয়ারাজ জামাতে 22%। ইস নোয়ার ইন কম্পিটিশন। 1% ভোট ব্যবধানে আসন সংখ্যা বাড়ে, কম বেশি হয় 90 থেকে 100। 1996, 1991 এর যদি 91 এর ঘটনা যদি দেখেন, 1%। আওয়ামী লীগের ভোট ছিল 40.8%, বিএনপির ভোট ছিল 40.89%। 40.08% আওয়ামী লীগের আর বিএনপির ছিল 40.89 সামথিং। আসন ব্যবধান কত হয়েছিল? 93 না 96টা। সেইখানে আমরা আজকের ইনোভেশন জরিপে আমরা দেখছি 44%, ওয়ারাজ 22% সামথিং। তার মানে এটা কোনো কম্পিটিশনই না। দুদিন আগে টাইম ম্যাগাজিন যেই তথ্য দিল সেখানে তারা বললো 70% ইন ফেভারেবল জায়গায় এগিয়ে আছে। এইটা শুধু না, এর আগে প্রথম আলো জরিপ হয়েছে, কন্টিনিউয়াস সবগুলো জরিপ। সো এক হিসেবে জামাত ইজ নট এ কম্পিটিটর। আমি তো বলি জামাত ইজ নট এ প্রেস্টিজিয়াস কম্পিটিটর ফর বিএনপি। বাট যেহেতু এখন একটা রাজনীতি চলছে, কম্পিটিশন যদি না থাকে তাহলে তো ইলেকশন হবে। ওকে, এবং সেই জায়গায় তারা জামাতের শক্তি বৃদ্ধি করার জন্য এনসিপিকে নিয়েছে আর কি। এনসিপি তা জামাতের সাথে যাওয়ার কারণে জামায়াতের যে ইমেজগত সংকট ছিল সেই ইমেজগত সংকট কিছুটা হয়তো তারা ভাবছে কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু তাতে কি হয়েছে, এনসিপির যে ইমেজ ছিল সেটি পুরোপুরি ডিস্ট্রয়েড হয়েছে বলে আমি মনে করি। এবং এই ইমেজ দিয়ে আগামীতে তারা কিভাবে রাজনীতি করবে সেটা একটা বড় সেটি একটি বড় সংকট প্রশ্নের বিষয়। জায়গা তৈরি করেছে। জনালুদ্দিন শিশির, আপনি শুনছিলেন শাহেদ আলমের কথা যে জামাত ইজ নট আ কম্পিটিটর। এই অবস্থায় জামাতের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, 11টি দল মিলে একটা জোট হয়েছে। তিনি যে সমস্ত পরিসংখ্যানের কথা বলেছেন, ইনোভেশন কিংবা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের রেফারেন্স দিয়েছেন, মাঠের বাস্তবতা আসলে কি? এবার এই পরিসংখ্যানগুলো কে আপনারা কতগুলো আমলে নিচ্ছেন এবং জামাত এবং আপনারা মিলে আসলে কতটুকু কম্পিটিটর আপনারা? দেখেন, উনি যা বললো আমি ওনার গল্পটা দিয়ে শুরু করি। উনি বললো একজন মানে স্বতন্ত্র প্রার্থী তার নেতাকর্মীদেরকে বিএনপির মনোনীত প্রার্থী হুমকি দিচ্ছে, যদি কথা না শুনো ডিজিএফআই দিয়ে আমি তোমাকে ধরে নিয়ে আসবো। ঠিক আমরাও কিন্তু ওই জায়গাটার দিকে ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি এর জন্য, দেখেন এই যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, এটা সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে। পুরাতন ইস্টাবলিশমেন্ট আওয়ামী লীগ, ইন্ডিয়া, বিএনপি এবং কিছু বামপন্থী মানে আপনার এস্টাবলিশমেন্ট, তারা এক হয়েছে। তারা সরাসরি মাঠ প্রশাসনে এখন বলবৎ আছে এবং খুব শক্তভাবে বিএনপির পক্ষে কাজ করছে। যার কথা কিন্তু উনি কিছুটা বললেন, ওদের ডিজিএফআই দিয়ে বিএনপি পার্টি চাইলেই একজনকে হুমকি দিতে পারছে। তো এই যে আমরা যে আশঙ্কাটা করছি, মাঠ আমাদের হাতে। কিভাবে? তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে, আপনি নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় জরিপ। যে 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, এটাকে আপনি বলতে পারেন একদম মানে নিখাদ একটা জরিপ।
সেখানে তো আপনাদের যে ছাত্র Exactly, আমি ওই জায়গায় আমরা প্রথম হইনি, কিন্তু আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের তো ভরাডুবি হয়েছে। আমি সে জায়গায় আসছিলাম, আমি বলছি আমরা কিন্তু ছাত্র আমি যে সংসদ বললাম ছাত্র তাদের সংসদ ইমেজ জামাতের কারণে শুনি ডুবে, আমরা। উনি সেটা এন্ডোর্স করলেন। শুনি। ছাত্র সংসদ ইলেকশনে আমরা ফার্স্ট হইনি, কিন্তু আপনি যদি দেখেন ভোটের রেশিও আবার প্রার্থীদের বিজয় হওয়া, আমরা কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিলাম এবং আমরা আছি। সবচেয়ে খারাপ অবস্থানে কারা ছিল? জাতীয়তাবাদী ছাত্র দল, 44 বছরের পুরাতন সংগঠন, সবগুলো এবং তারা ছাত্র সংগঠনের অনেক নাম জায়গায় বলা হচ্ছে তাদের একদম জামানত পর্যন্ত, যেমন আচ্ছা, জাহাঙ্গীরনগরে বুঝলাম 5টা দুটি- ছাত্র সংসদে জামায়াত ভালো করেছে, তাতে কি দাঁড়ায় যে তারা জাতীয় নির্বাচনের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠার মতো শক্তিশালী? আপনার মনে থাকার কথা 1991 সালে এই ছাত্র সংগঠনটি কিন্তু ইলেকশন করেছে ছাত্র দলের বিরুদ্ধে। তখন কিন্তু তারা ভালো করেনি, তারা হেরেছে। এখন তারা ভালো করেছে, তাদের পরে দ্বিতীয় অবস্থায় আমরা ভালো করেছি আমাদের ছাত্র সংগঠন। সুতরাং আমরা মনে করি বিএনপির যে অবস্থান, এটা কিন্তু একটা একদম নিখাত একটা সার্ভে, এই 5টা ইউনিভার্সিটির রেজাল্ট। আর মাঠের যে অবস্থা, মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দিন যেভাবে জনস্রোত তৈরি হয়েছে এই 11 দলীয় জোটের পক্ষে। আপনি যেখানে যান বাংলাদেশে এই ধরনের, আপনি আজকে আমার জেলা কুমিল্লায় 20 কিলোমিটার দূরে দূরত্ব বজায় রেখে 2টা সমাবেশ হয়েছে, কুমিল্লা লাকসামে আর কুমিল্লা শহরে। আপনি কল্পনা করতে পারবেন না এত জনসমাগম কুমিল্লার ইতিহাসে। অথচ কিন্তু তারেক রহমানই কিন্তু কুমিল্লায় গিয়েছে, এবং উনি চাঁদপুরের লোকজন, লক্ষ্মীপুরের লোকজন এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তারেক লোকজন রহমানের জনসভায়ও তো অনেক অথচ মানুষ হচ্ছে। কুমিল্লায় আমাদের 11 দলীয় জোট 2টা সমাবেশ করছে, তারপরে লোকের কোনো অভাব নাই। কম বিএনপির লোক কম হয়েছে আমি সেটা বলবো না। আপনি আমি বলতে চাচ্ছেন যে জনসমাবেশ বড় হচ্ছে, এগুলো একটা তার একটা জনসমাগম বড় হচ্ছে, আমাদের যে ছাত্র সংসদ ইলেকশনের রেজাল্ট, তারপরে হচ্ছে দেশের মানুষ যে পরিবর্তন চায়, মানুষের ভিতরে যে এখানে পুরাতন ইস্টাবলিশমেন্টের ভীতি, ইন্ডিয়া ভীতি এবং ইন্ডিয়ান যে নিপীড়ন, এই সব কিছু মিলিয়ে আমরা মনে করছি বাংলাদেশের মানুষ খুবই শিক্ষিত ভোটার হয়ে গিয়েছে এই গত 1.5 বছর, জি জি, এবং তারা আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদেরকে জয়যুক্ত করবে। জি, আমরা এই আলোচনায় ফিরবো, অনেকগুলো বিষয় জানা আছে। আমাদের যে আজকের টপিক, যে নির্বাচনী প্রচারণা আসলে উৎসব নাকি উৎকণ্ঠা, এটি নিয়ে আমরা কথা বলবো। আজ অনেকগুলো ঘটনা ঘটেছে, গত কয়েকদিন, আজকেও ঘটেছে। শাহেদ আলম, আপনি গত কয়েকদিনের ঘটনা পরম্পরা জানেন, যে শেরপুরে জামায়াত এবং বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন, জামায়াতের একজন নেতা, এবং এরপরই নির্বাচনী পরিবেশটা একটু ভারী মনে হচ্ছিল, এটি নিয়ে কথা হচ্ছে। আজকে আবার নোয়াখালী 6 আসনের যে এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি অভিযোগ করেছেন যে তার লোকেদের উপর হামলা করা হয়েছে। এদিকে জামায়াতের আমির তিনি আজকে বলেছেন, নারীদের গায়ে হাত দিয়ে আপনারা নিজেদের কবর রচনা করেছেন। কিছু ভিডিও দেখা যাচ্ছে যে নারীদেরকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ আসছে। এদিকে আজকে তারেক রহমান জনসভায় বলেছেন যে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে, তারা আবোল তাবোল বলছে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে আর মাত্র কত 10 দিন বা 12 দিন পরেই তো ভোট, শেষ পর্যন্ত কি সব ঠিক থাকবে? আমি আশাবাদী ঠিক থাকবে। যদিও আমি প্রেডিক্ট করেছি বহু আগে যে এই নির্বাচনে রক্তপাতের নির্বাচন হবে, সেই হিসেবে আমার যে শঙ্কা, সেই হিসেবে নির্বাচনী পরিবেশ এখন আমি মনে করি 1000 গুণ ভালো আছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোকে আমি অবশ্যই বিচ্ছিন্ন ঘটনাই বলবো। কিন্তু শেরপুরের যে ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে, এটি নিন্দনীয়, এবং এই ঘটনার জন্য নানানভাবে নানান কথা হচ্ছে। স্থানীয় প্রশাসন একেবারেই স্পষ্ট করে বলেছে এটি কেবলমাত্র একজন এমপি প্রার্থীর একগুঁয়েমের কারণে এই প্রাণহানি ঘটেছে, এবং ওই ভিডিওগুলোও আছে যে হাতে পায়ে পর্যন্ত ধরছে, আপনারা যান না এই দিক দিয়ে। কিন্তু আমি গতকালকে একটি আলোচনায় বলেছি যে জামায়াত মনে করেছে যে পেশিশক্তি নির্বাচন তারা প্রদর্শন করবেন, এবং পেশিশক্তি দেখিয়েই তারা এই জায়গাগুলোতে অ্যাড্রেস করবেন যেখানে মেধা খাটাতে হয়, সেখানে তারা পেশিশক্তি এবং মাঠ দখলের যে চেষ্টা, কেননা তারা এই বার্তা দিতে চেয়েছেন আমাদের পুরাতন সংস্কৃতি অনুযায়ী যে নির্বাচনের মাঠে কার কত গায়ে জোর, কার দল বলবাড়ি ভারী, এবং কে কত প্রতিপক্ষকে সাপ্রেস করতে পারলো, সেটার উপরে মানুষের ভোটের হাওয়া তৈরি হয়। এটা ভেবে জামাত এই পেশিশক্তিটা দেখাতে গিয়েছিল শেরপুরে, এবং দেখাতে যে যখন প্রশাসন বলছে যে না আপনারা এদিক দিয়ে যেন না, আমরা তো নিরাপত্তা দিতে পারছি না, যেহেতু আপনারা এর আগে মাঠের সমাবেশে আপনারা ওদের বসতে দেন নেই, বরঞ্চ ওদেরকে চেয়ার দিয়ে পিটিয়ে আপনারা দূর করে ফেলেছেন, সুতরাং তারা ক্ষেপে আছে আপনাদের উপরে, এদিক দিয়ে গেলে ঝামেলা হবে। তো জামাত নেতা বললো না, আমাকে যেতে হবে এই দিক দিয়ে, কারণ তিনি পেশিশক্তি দেখাতে চেয়েছিলেন। 36 মিনিটের দেখাতে যে জামাত লজ্জাজনকভাবে পরাজয় বরণ করেছে,
এবং মাঠে ঘাটে জামাত এই যে এই পরাজয় বরণটাকে আপনি কোনটা বলছেন? না, তারা পেশি শক্তি দেখাতে যে গিয়েছিল যে না আমরা বিএনপির বাজারের উপর জি, দিয়ে যাব। আমরা 36 মিনিটের ভিডিওটা দেখেছি। দীর্ঘ সময় প্রশাসনের লোকেরা জামায়াতের নেতাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা ভিন্ন পথ দিয়ে যান। হ্যাঁ। তিনি সেটি কোনোভাবেই মানেননি, কিন্তু তার অভিযোগ ছিল যে তারা আমাদের রাস্তা আটকিয়ে আছে কেন, অপর প্রান্ত পেশি শক্তি দেখাচ্ছে। সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দুই পক্ষই কি এক ধরনের মধ্যমপন্থায় যাওয়ার সুযোগ ছিল কিনা? অবশ্যই দুই পথে যাওয়ার আপনাকে দেখতে হবে। এখানে দেখুন, আমি এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু আপনাকে নিউট্রালি যদি দেখেন ওই জামাত প্রার্থীর উনি একটা সরাসরি একটা হত্যার অভিযুক্ত হিসেবে অভিযুক্ত হওয়ার কথা যদি দেশে আইন থাকতো, ল থাকতো এবং স্থানীয় প্রশাসন যদি অ্যাক্টিভ থাকতো, সতেজ থাকতো। কারণ ওনাকে তফসিলের পরে দেশে সরকার থাকে না, নির্বাচন কমিশনের সরকার, পুলিশ যেটা বলবে ওইটাই আইন। না, পুলিশ যেটা বলবে এটা আইন, ঠিক আছে। ওখানে অপরপক্ষ যে আমার রাস্তা কথা আটকে আমি শেষ রাখলো, করি। ওখানে ইউনো সাহেব বলেছেন দাঁড়িয়ে থেকে যে না আপনি যেতে পারবেন না, তাকে ভায়োলেট করেছে, মানে কি সে রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে। শুধুমাত্র এই একটা অভিযোগেই ওই প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন, কিন্তু করে নাই। বরঞ্চ আমরা কি দেখেছি, 1 ঘন্টার মধ্যেই বিএনপি তাদের স্থানীয় কমিটি বিলুপ্ত করেছে। করে তারেক রহমান বলছেন যে এখানে গভর্নমেন্ট একেবারে ওপেন তদন্ত করুক, যদি কোথাও আমাদের সহযোগিতা আমরা করব, এবং করার জন্য কিন্তু দল থেকে বহিষ্কার করে দিছে, কিন্তু জামাত সেটা করে নাই। পুলিশ কি অপরপক্ষকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়েছে? পুলিশ যারা রাস্তা অপরপক্ষকেও আটকে ছিল? নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি। এই কারণে হয়নি যে প্রশাসনের যে ভূমিকা রাখার কথা ছিল তারা সেটা পারেনি। একটা জায়গায় আপনি 20 জনকে দাওয়াত দিয়েছেন, দুইটা পার্টি, আপনি 10টা করে সিট আলাদা রাখবেন এবং স্ট্রিক্ট থাকবেন যেন দিস ইজ ইয়োর সিট, দিস ইজ ইয়োর সিট। জামাত যেটা করলো, সব 20টা সিটে দখল করলো। পরে যখন লোকজন আসলো তারা তাদেরকে অনুরোধ করে ওখান থেকে উঠাইতে পারে নাই। বরঞ্চ যারা বসেছিল তারা চেয়ার দিয়ে পিটালো, একটা মানুষের চোখ গুলিয়ে ফেললো। এখন এগুলা তো এই একগুঁয়েমি না দেখালে হয়তো এই প্রাণহানি ওই যে দুই পক্ষের, ওই যে আমি বললাম এক ধরনের জামাত যেটা পেশি করেছে, শক্তি- তারা মনে করেছে তাদের সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টের জন্য মনে করছে মাঠের শক্তি এত বেশি যে আমরা এটা দখল করব, এই বার্তা দিব যে এখানে আমরাই শক্তিশালী। সেটা দিতে যেয়ে ওনাদের কর্মীকে ওনারা হারিয়েছেন অপর পক্ষের সন্ত্রাসী হামলায়। এখন এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিল, আমি দেখছি রাকসু গরম হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন তো গণমাধ্যমের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ বুঝে কোনটা রাইট কোনটা রং। মানুষ বুঝছে যে দে ওয়ার রং, তারা এটা গায়ের জোর প্রদর্শন করতে গিয়েছিল। আপনার আরেকটা কথার উত্তর দেই, বাদ বাকি যেগুলো হচ্ছে এগুলাকে আমি মনে করি যে না, এই যে মুখের যে কথাবার্তা সেটা থাকবে। আজকে দেখুন ঢাকা 8-এ এনসিপির প্রার্থী জনাব পাটোয়ারি যেই ভাষায় তার প্রতিপক্ষকে আক্রমণ করছেন, আপনি একবার চিন্তা করুন তো, প্রতিপক্ষ না, মুখের কথার সাথে সাথে কিন্তু আমরা শারীরিকভাবে কাউকে থামানো, বল প্রয়োগ করা, লাথি মারা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসছে, যদিও এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়ায় নাই। আমরা একই প্রসঙ্গে যদি জানতে চাই যে নির্বাচনী মাঠে আমরা অন্যান্য আওয়ামী লীগের আমলে যে ধরনের প্রবল সংঘর্ষ দেখতাম সেরকম হয়তো নাই, কিন্তু ঘটছে। কিন্তু শাহেদ আলম বললেন পরিস্থিতি ভালো, একই ভাষায় কিন্তু কথা বলেছেন প্রেস সচিব, তিনি বলেছেন যে না পরিস্থিতি ভালো। আপনি কি মনে করেন? আমি বলতে চাচ্ছি আগামী যে ইলেকশনটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বাজে ইলেকশন হতে যাচ্ছে এবং একটি পক্ষপাতমূলক ইলেকশন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সবচেয়ে বাজে শেখ হাসিনার আমলে যত বাজে হয়েছে তার শেখ থেকেও হাসিনার বাজে? আমলে তো ইলেকশনে হয় নাই, এগুলো ইলেকশন বলি না আমি। 2001 সালের পরে বাংলাদেশে কোথাও ইলেকশন হয় নাই 25 বছর। এটাকে এভাবে চিন্তা করতে হবে। 2011 যেটা, সেটাও ইলেকশন না। হ্যাঁ, কেন বাজে? আপনি দেখেন, আপনি খেয়াল করবেন, তফসিল ঘোষণার পরে ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন, তাকে খুন করা হলো, কোনো বিচার হলো না। ইসি তার সক্ষমতা, নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা কোনোটাই সে প্রমাণ করতে পারে নাই। ঢাকা 18-র যে এমপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে বিএনপি হামলা করলো, বিএনপি দায় স্বীকার করলো, দলীয় প্যাডে তার নেতাকে শোকজ করলো। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো প্রকাশ্যে, এটা অন ক্যামেরায় দেখা গেল, নেতাকর্মীদের পদ পদবি সহ। হানান মাসুদের উপর হামলা করলো, জামাত নেতাকে খুন করে ফেলা হলো, কোনো প্রতিকার নাই। আমরা দেখছি, যেটা আমি আগে বলেছি, যে 2008 সালের 111-এর মতো করে একটি ক্ষমতা হস্তান্তরের পায় তারা হচ্ছে। কোনো ইলেকশন আসলে তারা দিতে চাচ্ছে না। এই 111-এ তারা চাচ্ছে তারা যত কিছুই হোক তারা ক্ষমতা হস্তান্তর করবে। তারা কার কাছে হস্তান্তর করবে? তারা বিএনপির কাছে হস্তান্তর করবে। এরকম একটা নির্বাচনে আপনারা কেন যাচ্ছেন? হ্যাঁ, আমরা সেটাই বলছি আপনাকে। দেখেন, ওনাদের অলরেডি পরিকল্পনা হচ্ছে সারা বাংলাদেশে তারা 100 আসন, যেগুলোতে একদম নেক টু নেক খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, সেগুলো তারা যে কোনো মূল্যে তারা দখল করবে এবং তারা জিতবে। 200 আসন
তারা চেষ্টা করবে ফেয়ার করার জন্য। 100 আসনে যদি ভোট কারচুপি করা যায় তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সফল। সবই তো Already আপনারা জানেন, BNP তাহলে আপনারা প্রচারণার মুডে কেন? আপনারা নির্বাচন থামানোর মুডে তো থাকার এস্টাবলিশমেন্ট কথা। আওয়ামী লীগ ইন্ডিয়া এক হয়ে গিয়েছে। এখানে আপনি ওনার মুখে থেকে বললো ডিজিএফআই বিএনপি প্রার্থীকে সহযোগিতা করছে। না না এখন না, এটা উনি আমি- প্রার্থী আচ্ছা, আমরা এই প্রার্থী আওয়ামী লীগ দাবি নিয়ে করেছেন, যে অভিযোগ যে প্রার্থী বিএনপি দাবি করেছেন, বিরুদ্ধে, এটাতে আমরা আসবো। আমি বলছি, দেখেন এই যে তারা হামলা করার এই সাহসটুকু কোথা থেকে পাচ্ছে? প্রশাসন এখানে তাদেরকে সহযোগিতা করছে। কিভাবে সহযোগিতা করছে? সে কোনো রুল প্লে করছে না, বরং হামলা করার জন্য সুযোগ করে দিচ্ছে। এবং হামলা করার পরে যখন গ্রেপ্তার না করে তাহলে কিন্তু হামলাটা আরও বেশি বেশি হবে, এটা উৎসাহিত করছে প্রশাসন। ইসি যদি ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করতো তাহলে কোথাও হামলেও হতো না, চিন্তা করতো যে হামলা করলে এই পরিণতি হয়। তার মানে এই যে হামলার আপনি ধারাবাহিকতা দেখছেন, এগুলো পুরাতন এস্টাবলিশমেন্ট, নির্বাচন কমিশন, বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ সকলে মিলে একটি যৌথ প্রযোজনা। আপনি তা আপনি তো মোটামুটি এই যৌথ প্রযোজনা আপনার কথা মতো তো মানে ভোটের দিন তাহলে ভোট তেমন ভাবে হতে যাচ্ছে না। আমরা ভোট তো আমরা হচ্ছে না। আমরা বলছি তাদের এটা পরিকল্পনা, তারা আবার সেভাবে আগাচ্ছে। এখন আমরা বলি আমরা কি করব? আমরা যারা জুলাই সংগঠিত করেছি, আমরা মনে করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং আমার ভোট আমি রক্ষা করার জন্য যত রক্ত দেওয়ার প্রয়োজন সে পরিমাণ জুলাই যোদ্ধা বাংলাদেশে রয়েছে। এবং তারা যদি কোনোভাবে আবার ওয়ানেলির মতো করে ক্ষমতা হস্তান্তর বা ভোট কাটতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোট রেগিং করতে চায়, তাহলে দেশের জনগণ পুরাতন এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগ বিএনপিকে জি, একদম সমুচিত পরিষ্কার। জবাব দিবে। শাহেদ এবং আলম, আপনি আপনার নিশ্চিত নিশ্চয়ই, থাকবেন তারা জি, জি। ডেমোক্রেটিক্যালি তো হারবে এবং তাদের বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়েও তারা একসময় জি, প্রশ্ন আপনার নিশ্চয়ই অনেকগুলো উত্তর দেওয়ার আছে। জয়নুল আবদিন শিশির যে অভিযোগ তুলছিলেন যে বিএনপি, আওয়ামী লীগ আরো অনেকে একসাথে মিলে একটা চক্রান্ত করছে। আজকে যশোরে বিএনপির একজন প্রার্থী, তার একটা কথা ভাইরাল হয়েছে যে তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তার আশা তারেক রহমান সাহেব আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। তিনি বলছেন এবার তো সুযোগ নেই, কারণ ভোটে দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ, পরের বার আশা করছেন তিনি হবেন। এই কথাগুলো আসলে কেন আসছে? সেটি নিশ্চয়ই কেন্দ্রীয় বিএনপির কথা, এমন করে বলা যাবে না, কিন্তু এই কথাগুলো কেন আসছে এবং এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন যে আওয়ামী লীগকে প্রশ্রয় দিতে চায় বা দিচ্ছে বিএনপি, কিংবা সাথে নিচ্ছে বিএনপি? দেখুন, প্রথমে উনি যে অভিযোগ করেছেন সেটার ব্যাখ্যা দেয়। আজকে জামায়াতের আমির সাহেব ফেনীতে কয়েকদিন আগে বন্যা হয়ে গেল না, ব্যাপক পানি এটা সেটা। তো ওখানে ওনারা যখন রাজনীতিতে নাম লিখিয়েছেন তখন ব্যাপক একটা মিছিল টিছিল করেছিলেন, চীন থেকে পয়সা এনে চাঁদা তুলে বাঁধ এমনভাবে দিবেন যে না ফেনীর পানি যেন উল্টা ভারতে চলে যায়। আমরা হইলে খুব খুশি হইতাম, তাই না? এটা হই। ওনারা যাদের সাথে জোট করেছেন, যাদেরকে মুরব্বী মেনে, নেতা মেনে, অভিভাবক মেনে, জামাত ইসলামের আমির বলছে ভারতের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা ফেনীতে বাদ দিব আর কি। তো আমি লিখছি কি যেন একটা ট্রল করে লিখছি, মানে ওনাদের বিষয় যেটা, এই যে রর সম্পর্কে যে কথা বললেন, কয়েকদিন আগে ভারতের ওয়াশিংটন পোস্ট একটা প্রতিবেদন প্রকাশ করলো যে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ আছে জামাত ইসলামের, এবং জামাত ইসলামের আমি সেটা অস্বীকার করেননি। তো দেখা যাচ্ছে যে এই যে র কানেকশন, ভারতকে তুষ্ট করে চলা, ভারতের সাথে আলোচনা করে, না ভারতকে বাধ্য করা না, ভারতের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া, এটা সর্বাগ্রে এগিয়ে আছে আমার মনে হয় জামায়াত এবং এনসিপি। এবং এনসিপির আর ওই যে আজাদি দিল্লি না ঢাকা, ওই স্লোগানটাও আমরা পাচ্ছি না। হ্যাঁ, আইরনি এইটা। এখন বিষয়টা হলো, আমি প্রশ্নের উত্তরটা দিলাম যে এগুলো কেবলই রাজনৈতিক রেটরিক, এবং এটা বলাটাও খুব, এটাকে কি বলে, রাজনৈতিক অপরিপক্কতার বিষয় আর কি। সেই জন্য জামাতের আমির এনসিপির মতো করে বলতে পারছে না যে আমরা জামাতের সাথে ভারতের সাথে বিদ্রোহ করে আমরা ভারতকে ডুবাইয়া দেবো, এটা বলতে পারছেন না। বলছেন আমরা আলোচনা করব, কিন্তু সেইটা ওনাদের এনসিপির যে নৈতিক খলন, সেই জায়গা থেকে তারা বলতে পারছে না যে আপনি কেন নতজানুর অবস্থান নিচ্ছেন। আপনাকে তো আমরা গেছি তো আপনার সাথে যে আপনি ভারতের সাথে বিদ্রোহী আচরণ করবেন। আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে যেটা আশা করছে, দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন কিংবা রাজনৈতিক তাদের অধিকার, এইটা হরণ করার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছে এনসিপি, একটা পাতানো আন্দোলনের মধ্য দিয়ে। হরণ কেন বলছেন আপনি?
হরণ আমি বলছি এই কারণে, দেখুন আজকে তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, স্পষ্ট করে দুটি লাইন বলেছেন যে আমরা অপরাধের শাস্তি চাই, অপরাধী যে তার সর্বোচ্চ শাস্তি চাই, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে। তার মানে কি, আমি তো 5 আগস্টের পর থেকেই বলছি যে রাজনৈতিক মতাদর্শ যদি আপনি সাপ্রেস করতে যান, নির্মূলের রাজনীতি করতে যান, সেটা কখনো নির্মূল হয় না। সবচেয়ে বড় প্রমাণ জামাতে ইসলামী। আওয়ামী লীগ নির্মূলের রাজনীতি করতে গিয়ে জামাতে ইসলামীকে এমনভাবে এম্পাওয়ার করেছে, আজকে একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে কি আমরা আবার ফ্রাঙ্কেনস্টাইন হতে দিব না? তাদের এই সোসাইটিতে তাদের মানে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রাজনীতি করা একটা স্পেস করে দিতে বিএনপির কোনো অসুবিধা নেই, ব্যাপারটি কেমন? আমি দেখি না কোনো রাজনৈতিক স্পেস করে দিতে। আওয়ামী লীগ মানেই তো আর শেখ হাসিনা না, আওয়ামী লীগ মানেই তো ওবায়দুল কাদের না। দে উইল বি ফেস দ্য ট্রায়াল। তাদের ফাঁসির রায় হয়েছে। তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করতে হলে প্রচলিত আইন মেনে বাংলাদেশে আসতে হবে, এবং প্রচলিত আইন মেনে আপনি যখনই আসবেন আপনাকে ফাঁসির আসামি হিসেবে কন্ডেম সেলে প্রবেশ করতে হবে। ওনারা কি আসবেন? সুতরাং আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল মাইনাস ধরে আমি আওয়ামী লীগের কথা বলছি। আপনি ওই মানুষগুলোর রাজনৈতিক মতাদর্শ কি করবেন যাদের মুক্তিযুদ্ধের প্রতি ইমান আছে, শেখ মুজিবকে যারা ভালোবাসে? মুক্তিযুদ্ধ মানে কি আওয়ামী লীগ? না 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 না, আমি সেটা বলছি না। মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগের যাদের প্রতি যাদের ইমান আছে, তার ইমান আপনি কিভাবে ভাঙবেন? গোলাম আজমের প্রতি যার ইমান ছিল তাকে তো আপনি 17 বছর ধরে তার ইমান নষ্ট করতে পারেননি। সুতরাং তাদের রাজনৈতিক স্পেস করে দেওয়ার জন্য বিএনপি যে দিবেই আমি জানি না, আমি বিএনপি রাজনীতি করি না, বিএনপি আমি পরিচালনা করি না, কিন্তু আমি মনে করি যে এই রাজনৈতিক স্পেস থাকা উচিত যদি আপনি দেশে শান্তি চান। আপনাকে মনে রাখতে হবে জিয়াউর রহমান কি করেছিলেন। আমি আসতে চাই, আমি কি শেষ করবো আর একটা মিনিট? জিয়াউর রহমান কি করেছিলেন স্বাধীনতার পর, যখন আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদেরকে নিশ্চিহ্ন করার রাজনীতি করলেন, দেশ আগাচ্ছিল না। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদেরকে আস্থায় নিলেন, নিয়ে একতার রাজনীতি তৈরি করলেন। তাতে কি দেশ এগিয়েছিল কিনা? আজকে 24-এর পরে 24 বিরোধীদেরকে যদি আপনি নির্মূল করে ফেলেন, আপনি আগাতে পারবেন না। আপনাকে ওদেরকেও কোনো না কোনোভাবে আস্থায় নিতে হবে। ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন, যে ইনক্লুসিভিটির কথা ইন্টারন্যাশনাল কমিউনিটিও বলতে চাই, যে আরো ইনক্লুসিভ ইলেকশন। এখন এবং আপনাকে আমি আরেকটা তথ্য দেই, এই আমার চাওয়ার সাথে আওয়ামী লীগের, দুঃখিত, জামাত ইসলামের চাওয়ার কোনো তফাৎ নাই, এনসিপির চাওয়ার কোনো তফাৎ নাই। তারাও বলছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে এখন তারা রাজনীতি করবে যাদের হাতে রক্তের দাগ নেই, যেটা আমি 5 তারিখের পর থেকে বলতে শুরু করেছি। আপনি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপিকে অভিযুক্ত করেছেন। মাহফুজ আলম, সাবেক তথ্য উপদেষ্টা, এই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক বলা হয় তাকে, এবং তার সঙ্গে আপনাদের ঘনিষ্ঠ যোগাযোগ, এবং তিনি যখন উপদেষ্টা পদ ছাড়লেন তিনি এনসিপিতেই যুক্ত হওয়ার কথা ছিলেন, কিন্তু হুট করে যখন জামায়াতের সঙ্গে জোট হলো তখন মাহফুজ আলম সেখান থেকে সরে দাঁড়ালেন। এবং মাহফুজ আলমের সব লেটেস্ট স্টেটমেন্ট হলো যে আওয়ামী লীগ এবং জামাত আসলে একই, কারণ তারা কেউ বদলাচ্ছে না। মাহফুজ আলম আপনাদের প্রতি হতাশা প্রকাশ করেছেন, আপনারা কেন জামাতের সঙ্গে গেলেন, যে একই অভিযোগ তিনিও করছেন যে জামাত আওয়ামী লীগকে বেশি লালন করে। দেখেন, মাহফুজ আলমের বড় ভাই এনসিপি থেকে রাজনীতি করে, তার বাবা বিএনপির নেতা, তারও নিজস্ব একটা মত আছে। এই ব্যাপারে আমি কথা বলবো না। আমি আশা করি এই ব্যাপারে জনগণের সিদ্ধান্ত নেবে ওনার ব্যাখ্যার, বা জামাতের বিরুদ্ধে যে উনি যে কথা বললেন এর ব্যাখ্যা জামাত দিবে। কেন বলবেন না? আপনি আপনাদেরকে তো অভিযুক্ত করছে। আমাদেরকে অভিযুক্ত, মানে সে যদি আমাদের পার্টি লাইন আমরা একদম স্পষ্ট করেছি, আমরা সংস্কারের পক্ষে যারা যারা ছিল তাদের সাথে জোট করেছি। সংস্কারকে মানে আপনার কার্যকর করার জন্য আমাদের এছাড়া বিকল্প কোনো রাস্তাও ছিল না। বিএনপি তো আর সংস্কার চায় না, তাহলে আমরা বিএনপির সাথে কেন যাব? আর বিএনপি কেন সংস্কার চায় না? বিএনপি ভারতের কারণে সংস্কার চায় না। বিএনপি কেন সংস্কার চায় না? আওয়ামী লীগ সংস্কার চায় না। বিএনপি কেন সংস্কার চায় না? এস্টাবলিশমেন্ট সংস্কার চায় না। এখন বর্তমানে আপনি বিএনপির এবং আওয়ামী লীগের যে রসায়ন, যে কেমিস্ট্রি, এটাকে দুটাকে এক করে বলতে পারবেন যে বিএনপিকে এখন বলা যায় এটা নতুন নাম হইতে পারে, একটা বিএনপি লীগ। কেন বিএনপির এত রসায়নের কারণ কি থাকবে? বিএনপি তো আওয়ামী লীগের সময় অনেক অনেক নির্যাতিত। সেই জন্য বলছি, দেখেন আজকে ভারতের সুরে বিএনপি কথা বলছে, আজকে আওয়ামী লীগের সুরে বিএনপি কথা বলছে, আজকে পুরো এস্টাবলিশমেন্টের সুরে কথা বলছে বিএনপি। তাহলে কি এটা তো বিএনপি না? আমরা বিএনপি বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। এখন যে বিএনপি, এটা বিএনপি না, এটা একটা বিএনপি লীগ, এবং ভারত মানে নিয়ন্ত্রিত বিএনপি। এই বিএনপি বাংলাদেশের জনগণের বিএনপি না। যেটা জিয়াউর রহমানের বিএনপি ছিল, খালেদা জিয়া ছিল, এই 17 বছর ছিল খালেদা জিয়ার বিএনপি। আর এখন যে বিএনপি চলতেছে এটা ভারতের বিএনপি, এটা আমাদের বিএনপি না। এখন আপনি যেটা মানে উনি যেটা বললেন যে এখানে আসলে যে সমস্যাটা এখানে ওনারা বুঝতেছেন না,
বাংলাদেশের জনগণ বিএনপিকে যেই কারণে বিএনপির পাশে ছিলেন, বিএনপির জন্য জান দিয়েছেন, রাস্তায় নেমেছেন, সেটা হচ্ছে এখানে ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এখন যারা ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি যদি আবার ওয়েলকাম করে এখানে আমাদের উপরে সম্প্রসারণবাদ চাপিয়ে দেয়, তাহলে তো আমরা এই বিএনপিকে পরিত্যাগ করতে আমাদের 2 সেকেন্ডও লাগে নাই, এবং লাগে নাই। এটা ছাত্র সংসদ ইলেকশনগুলো তো প্রমাণ পেলেন। এখন বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে তো আসলে আপনি বিএনপি ভারতীয় আধিপত্যবাদ চাপিয়ে দিচ্ছে, এটা কি একটা রাজনৈতিক স্টেটমেন্ট নাকি না, একটা অকাট্য এক্সাম্পল? এটা অকাট্য প্রমাণ হচ্ছে। আপনি ভারতীয় পলিটিশিয়ানদের কথা শুনেন, অজিত দোভালের কথা শুনেন, বিনীত সিকির কথা শুনেন। আপনি সর্বশেষ আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আসছে বিএনপি নেতা আমির কুসুম মাহমুদ চৌধুরী এবং আরও আব্দুল আল মিন্টু সহ দিল্লিতে জানি কার সাথে অনেক বড় বড় কর্মকর্তাদের সাথে বসছেন। এখন এই জিনিসগুলো বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট। সুতরাং আমরা এখন বিএনপিকে যেটা দেখছি, এটা আওয়ামী লীগই। মানে আপনি আওয়ামী লীগ যে খুঁজছেন, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ তো অলরেডি বিএনপির হয়ে চলে আসছে। বিএনপির ভিতরে আওয়ামী লীগের আত্মা অলরেডি মানে ঢুকে গেছে, আপনার আওয়ামী লীগ খোঁজার দরকার নাই। সুতরাং বিএনপি যেটা দেখছেন, এটা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ অনেকে বলে। কি কারণে? কারণ হচ্ছে তারা ক্ষমতার জন্য, ঠিক আওয়ামী লীগ যে ইন্ডিয়া যে পাতানো ফাঁদে পা দিয়েছিল এবং তাদের দল ধ্বংস করে ফেলেছিল, ঠিক বিএনপিও এখন ক্ষমতার জন্য লোভে পড়ে এবং চাপে পড়ে। দুটা জিনিস এখানে, লোভ এবং চাপ। বিএনপির অধিকাংশ নেতা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগের প্রভাব বলয় থেকে বেরিয়ে বিএনপি যদি নির্বাচন করতে যায় বা রাজনীতি করে, তাহলে বিএনপি মানে কেন, মানে অসুবিধা কি? আপনি এখানে আওয়ামী লীগ বড় জিনিস না, এখানে মূলত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ফ্যাক্টর। বিএনপি যখন 17 বছর বিরোধী দল ছিল, তখনও বিএনপির অনেক নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থায় চাকরি করত, এবং আমরা মনে করি ওই সমস্ত চাকরিজীবীরা দল আরো। আচ্ছা, আপনি বিএনপির দিকে বারবার যাচ্ছেন, আমরা শেষ করব, 1 মিনিট আছে সময়। জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কানেকশনটা কি? জামায়াত নেতারাও তো অনেক জায়গায় বলছেন যে যারা পরিচ্ছন্ন অপরাধ করে নাই, ভালো, তাদেরকে আমরা স্পেস দিব। এই ব্যাপারে আপনি কি বলবেন? শুনেন, যারা গণহত্যার সাথে জড়িত না এবং যারা গণহত্যা সংগঠিত হওয়ার আগে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তা নেমেছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এরকম অনেকেই তো আমরা তাদেরকে ক্ষমা করে মোটামুটি মিলে যাচ্ছে তো, এখন দুই পক্ষ তো একমত। যারা জুলাই যুদ্ধ একটা গুরুত্ব মানে মানে আওয়ামী লীগ পক্ষ ত্যাগ করেছে, এটাকে আপনি পৃথিবীর সমস্ত যুদ্ধেই যদি পক্ষ ত্যাগ করে তাকে সাধারণ ক্ষমা। আর যে গণহত্যা করেছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ করে, এখন পর্যন্ত গণহত্যার জন্য আবার মানে অনলাইন অফলাইন নিউজ কিনে দিচ্ছে, তাকে কোনো সমস্যাকে ব্যক্তি নিয়ে না দল নিয়ে? এখানে মূলত হচ্ছে তাদের আদর্শ এবং তাদের যে ইন্ডিয়ান যে কানেকশন, সেটা মূল ফ্যাক্টর। তারা যদি এই ইন্ডিয়ান কানেকশন বিএনপি থাকে, বিএনপি দোষী, আওয়ামী লীগের থাকলে আওয়ামী লীগ দোষী, এই সবটাকে আমরা পরিত্যাগ করব। 20 সেকেন্ড করে বলবেন, লাস্ট 1 মিনিটে আছি। জামাত আমির বলেছেন ক্ষমতায় আসলে নোয়াখালীকে বিভাগ করা হবে, কি মনে করেন? আমি মনে করি যদি নোয়াখালী এবং কুমিল্লা দুটা বিভাগ করা যায়, কোনো সমস্যা নাই। কুমিল্লাবাসীকেও আমি শুভকামনা, আমার নিজের জেলা কুমিল্লা, এটা আমাদের প্রাণের দাবি। আর যদি নোয়াখালীকেও যদি ওরা বিভাগ পায়, আমার পাশের জেলা কুমিল্লা, তাদের প্রতি আমার দয়া রয়েছে, আমার পাশের জেলাকে ছোট করে যদি বলেন এই জেলায় জেলায় বিভাগের কনসেপ্ট কিংবা নোয়াখালীকে বিভাগ করার কনসেপ্ট, আপনি জানেন এটা একটা কমেডির মতো। এক্স্যাক্টলি, মানে উনি হলো যে ওই মানে যা বলে মন জয় করা যায় আর কি। এখন নোয়াখালী বিভাগ চাই, একটা পপুলার দাবি, উনি বলছেন আচ্ছা ঠিক আছে এটাও দিব। হওয়ার মতো কি না নোয়াখালী? হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল, আমি দিন কায়েম করব কিন্তু হিন্দুদেরকে দিয়েও আমার দিন কায়েম হবে, ওইটাও আচ্ছা ঠিক আছে, এটাও মেনে না। ওনার একটু সেকুলারও হওয়া লাগবে, একটু ডানপন্থী ইসলামিকও হওয়া লাগবে, সেটাও উনি হচ্ছেন। উনি একটু ভারত বিরোধী হওয়া লাগবে, মানে যা ভোটে জেতার জন্য যা করা দরকার সবই করা, এটা আমি সাধুবাদ জানাই। এই ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এই সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চাপ মুক্ত কণ্ঠ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের সপ্তাহে।